ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা ৩৯, দগ্ধ ১০০, নিখোঁজ অর্ধশতাধিক। দালালের মাধ্যমে বিদেশে যাওয়া ঠিক নয়, বৈধ পথের সব ব্যবস্থা করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ৫০ বছরে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন, বদলে গেছে আঞ্চলিক অবকাঠামো। রাজধানীতে নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যাত্রীদের দুর্ভোগ ছড়াচ্ছে বিভিন্ন রোগ। ওমিক্রন রোধে বাড়তি সতর্কতা, বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন দেশে বিধিনিষেধ জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: প্রবাসী বাংলাদেশি তরুণের নেতৃত্বে গবেষণা, ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনের চেষ্টা। ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা বরগুনাগামী এমভি অভিযান নামে লঞ্চটি থেকে এখন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দগ্ধ হয়েছে শতাধিক। আশঙ্কাজনক ৭৮ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। সন্ধ্যায় স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। ঝালকাঠি, বরগুনা ও বরিশাল প্রতিনিধির সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। স্বজন হারাদের কান্নায় সুগন্ধাপাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির দপদপিয়া এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। পরে সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। যাত্রীরা জানায়, ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। অন্ধকার হয়ে গেছে আর বাতি কুসুম লিখে গেছে, ধোয়া এত ধোয়া দম বন্ধ হয়ে যায়। মেশিন দিয়ে আগুন লাগিয়েই ফসফস করে আগুনের মুড়াইতে দৌড় যায়। ইনিগুলো বাস করতে 10 মিনিট আগে মনে করে হঠাৎ করে তীরের কাছাকাছি চলে গেছে। আমরা বাড়িতে যাচ্ছি, উঠতে দেখে চিলেচিলি করে, তারপর উঠে আমার একটু উঠাইলাম, উঠাইয়া পরে আমি সামনে আসলাম। সামনে এসে দেখলাম যে আগুন ধরে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ। বরিশাল থেকে অগ্নিঘাতক নামের ফায়ার ভেসেল সহ ৬টা স্টেশন থেকে উদ্ধার এবং অগ্নি নির্বাপনী আমরা যান পাঠিয়েছি। পুলিশ জানিয়েছে, লঞ্চটিতে ৫ শতাধিক যাত্রী ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এর মধ্যে পানিতে ডোবা আছে এবং অগ্নিদগ্ধ আছে। প্রায় ১০০-র উপরে লোককে আহত উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অনেকে বরিশাল মেডিকেলে পাঠিয়েছে এবং আমরা জানতে পেরেছি সেখান থেকে আবার অনেকে ঢাকাও রেফার করছে। ঘটনাস্থল এবং আহতদের দেখতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ প্রশাসনের কর্মকর্তারা। রাজনৈতিক নাশকতা বা দুর্বৃত্তরা কাজ করেছে বা দেশবিরোধী কোনো চক্র এটার সঙ্গে জড়িত কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। আমি নির্দেশনা দিয়েছি যে যারা বার্নে যারা হাত পা পুড়ে গিয়েছে তাদেরকে সবাইকে একটা ওয়ার্ডে নিয়ে আসতে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় 7 সদস্যের কমিটি গঠন করেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। লঞ্চ দুর্ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কিভাবে, কেন হলো, কার হলো, এগুলির তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। এইগুলি সবসময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে আছে। এইগুলি যদি কেউ করে থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।
অবৈধভাবে দালালের মাধ্যমে বিদেশে না যেতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপে বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো অর্থে তাদের লোকসান কমাতে ব্যবস্থা নেবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, অতীতে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উন্নত। স্বাধীনতা বিরোধীরা এখনও তৎপর, কিন্তু সকল চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সকলের সহায়তা চান প্রধানমন্ত্রী। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। মাটি কাদার রাস্তা থেকে চকচকে মহাসড়ক, নদীর বুক চিরে মহাযজ্ঞের সেতু, খানাখন্দের খালে বসেছে কালভার্ট। বদলে যাওয়া এই বাংলাদেশের অনন্য ভূমিকায় উজ্জ্বল তাই অবকাঠামোর উন্নয়ন। 50 বছরে যাতায়াত আর যোগাযোগের সে গল্পই শোনাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ৭১-এ ধ্বংস হয়েছিল এদেশের যোগাযোগ ব্যবস্থা। ৭২-এ ঘুরে দাঁড়ানো শুরু। মানচিত্র তখন দুভাগ হয়েছিল যমুনা নদীতে। পশ্চিমের সঙ্গে পূর্ব প্রান্ত যোগ করতে উত্তাল যমুনার বুকে সেতু বানানোর উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা। সে স্বপ্ন বাস্তবায়ন হলো কন্যা শেখ হাসিনাতে। পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে দেশটা দ্বিখণ্ডিত, ডাইরেক্ট কানেক্টিভিটি নাই। এটা দেশের অখণ্ডতার জন্যও কিন্তু দরকার ছিল। উত্তরবঙ্গের জনপদে যেই অবকাঠামো উন্নয়নটা হয় তার ফলে কিন্তু এখানে আজকে মঙ্গা আমরা দেখতে পাই না। সুবর্ণ জয়ন্তীতে বাঙালি উপহার পেতে যাচ্ছে আরেক সেতুবন্ধন পদ্মা, যাতে উত্তরের সঙ্গে দক্ষিণ আর পূর্ব পশ্চিম মিলবে এক বলয়ে। টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা রূপসা থেকে পাথুরিয়া যেসব রাস্তা একসময় ছিল ধুলোয় ধূসর, তার বুকে বসেছে চকচকে পিচের স্তর। গ্রাম মিশেছে উপজেলার আঞ্চলিক সড়কে, আর থানার সঙ্গে জেলা সদরের তৈরি হয়েছে অতি উন্নত সংযোগ। বড় কিংবা ছোট নদীর বুকে বেঁধেছে সেতুবন্ধন। অবকাঠামো পাল্টে দিয়েছে আঞ্চলিক করিডোরের চিত্র। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ে সমৃদ্ধ বাংলাদেশের অনন্য এক ছবি। রাজধানীতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে প্রথম ইলেকট্রিক ট্রেন। আগামী বছর চালু হতে যাওয়া এই মেট্রো রেল MRT লাইন 6 রাজধানীবাসীকে ভিন্ন এক ঢাকা উপহার দেবে। এমন আরও 5টি লাইন ও পাতাল রেল মেট্রো তৈরির সমীক্ষাও চলমান। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ প্রায় শেষ। আশা জায়গা নিয়ে এমন মেগা প্রকল্পে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো অবকাঠামোগুলো মানুষকে আশা দেখাচ্ছে যে এই 50 বছরে পুরোপুরি প্রস্তুত হয়েছে বাংলাদেশ আগামী 50 বছরের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য। এটা কিন্তু আশেপাশের অন্যান্য দেশের তুলনাও অনেক বড় অর্জন আমি বলবো, এবং তার ফলে হয়েছে কি, গ্রোথ সেন্টারের কানেক্টিভিটি পাওয়া যাওয়াতে উন্নয়নটা ত্বরান্বিত হয়েছে। রেলের নেটওয়ার্ক ছুতে যাচ্ছে আরও কটি জেলা, বসানো হচ্ছে নতুন নতুন লাইন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলে বিমানের যোগাযোগও ছুঁয়েছে আকাশ। সমুদ্র জয়ে সমুদ্রপথ হয়েছে আরও বিস্তৃত। আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য আনতে মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। নৌপথে আছে আরও সুখবর, সম্পন্ন হয়েছে বহুমাত্রিক প্রোটোকল চুক্তি। তবে এটাও ঠিক যে নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে সড়ক নির্ভর। আর সেই সড়ক নির্মাণেই ব্যয় হচ্ছে উপর্যুপরি বেশি টাকা। বিশ্বের সব দেশের চেয়ে প্রতি বর্গফুটে এদেশের নির্মাণ ব্যয় যাচ্ছে তাই ভাবে বেশি।
রাস্তার কাজে আছে ব্যাপক দুর্নীতি আর অনিয়ম। এসব বন্ধ হলে অবকাঠামোতে মিলবে সত্যিকারের স্বস্তি। এই সবগুলি ডেফিনেটলি সুখবর দেয় যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা কিন্তু আয়োজনটা দেরিতে হলেও ভালোভাবে যাচ্ছি। তারপরও আজকের ব্যবসা বাণিজ্য আর গ্রামীণ অর্থনীতির পাল্টে যাওয়ার নেপথ্যে আছে সড়ক মহাসড়কের গল্প। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। দুই কোটি মানুষের রাজধানীতে পাবলিক টয়লেট 59টি। যানজটে নাকাল এসব মানুষের একটি অংশ শৌচকর্ম সারেন রাস্তাঘাটে। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। সকাল, দুপুর কিংবা সন্ধে রাজধানীর যানজটের ধরন প্রায় অভিন্ন। সাকুল্যে গাড়ির গতি 6.4 কিলোমিটারের বেশি নয়। রাজধানী ঢাকার পরিবহন এমন স্লথ গতির কারণে অসংখ্য মানুষকে রাস্তায় প্রতীক্ষা করতে হয়। জট এড়াতে কেউ আবার হেঁটেই পাড়ি জমান গন্তব্যে। অথচ এই দীর্ঘ সময়েও কারো পায়খানা কিংবা প্রস্রাব চাপলে পড়তে হয় ভোগান্তিতে। ছেলে মানুষ তো যেইখানে সেইখানে একটা করতে পারলো, মেয়ে মানুষের বেশি সমস্যাটা হয়। গাড়ির চিপার ভিতরে করতেছে, এদিক দিয়ে গড়ায় রাস্তার ভিতরে আসতেছে, পাবলিক যাওয়ার সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। মেয়ে জায়গাতে গুছো হইতো না, আমি না পেশাব করতেও যাই। মা বলতেছে কি করব, পুরো দ্রুতভাবে আমি আরেক জায়গায় যাই, যাওয়ার পরে খুব রিকোয়েস্ট করে আমরা পরে ওখানে যে মাকে করানো হয়। সমীক্ষা বলছে শহর ঢাকার 2 কোটি মানুষের অন্তত 50 লাখই প্রতিনিয়ত চলাচল করেন। সকাল থেকে রাতের প্রথম ভাগ অবধি কর্মজীবীদের যাতায়াতের চাপ থাকে রাস্তায়। অথচ এত মানুষের জন্য সিটি কর্পোরেশন তৈরি করেনি পর্যাপ্ত শৌচাগার। শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে আসলাম, এর ভিতরে কোনো টয়লেট পাইনি। 40-45 জন মনে করেন আমরা প্রস্তাব করি রাস্তায়, এখানে কোনো টয়লেট নেই। 2 মেয়র আছে, এই দিকটা নজর দিবেন। আদারওয়াইজ আমাদের এই যে উন্নয়নের কথা বলি, সেই উন্নয়ন তো প্রতিফলিত হবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সিটি কর্পোরেশনের উচিত তাদের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট দূরত্ব পর টয়লেটের ব্যবস্থা করা। মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আরও ঢাকা শহরে পাবলিক টয়লেট বাড়ানো প্রয়োজন। চিকিৎসকেরা বলছেন নগরবাসীকে সুস্থ রাখতে পৃথিবীর অধিকাংশ রাজধানী শহরেই প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার আছে। ঢাকায় সেটি না থাকায় বহু ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মহিলাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন এবং সেখান থেকে কিডনির সমস্যা, বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানার ইনকন্টিনেন্স অর্থাৎ ধরে রাখার সমস্যা, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। মতিঝিল থেকে কারণ বাজার পর্যন্ত হেঁটে আসলাম, কিন্তু কোথাও আমি কোনো টয়লেট দেখি না যে মানুষ পয়সা খরচ করে ব্যবহার করবে। এত সুন্দর আধুনিক রাজধানী হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, নানান ধরনের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেইখানে এই পাবলিক টয়লেটের বিষয়টা কোথাও হচ্ছে এরকমও দেখি নাই। গেল 1 দশকে বদলে গেছে রাজধানী ঢাকা। এই সময়ে পরিবর্তন হয়েছে যোগাযোগ ব্যবস্থার। ভবিষ্যতে এই ব্যবস্থা আরও উন্নততর হচ্ছে। অথচ পথ চলতি মানুষের প্রয়োজনীয় সংখ্যক টয়লেট না থাকার কারণে তাদের কষ্টের অন্ত নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, কোনো অবস্থাতেই ব্যত্যয় ঘটবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভরা মৌসুম শীতের সবজিতে উত্তাপ, আরেক দফা বেড়েছে চাল, ডাল ও মুরগির দাম। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, কোনো অবস্থাতে এর ব্যত্যয় ঘটবে না। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জাতীয় পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, দুর্গাপূজার সময় কয়েকটি মণ্ডপে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন। ছোটখাটো ঘটনা মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু আপনারা মনে করবেন এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো অপশক্তি কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ।
ভরা মৌসুমেও স্বস্তি নেই শীতের সবজি বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে, কেজিতে 1 থেকে 2 টাকা। বেড়েছে মসুর ডাল আর মুরগির দামও। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন। সাইদুল ইসলামের রিপোর্ট। ডিসেম্বরের শেষ সপ্তাহ, বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর, তবে দামে এর প্রভাব নেই। বেশিরভাগ সবজির কেজি 50 থেকে 60 টাকা। সিম, বেগুন আমরা 40 টাকা 50 টাকা বেশি, আজকে 60 টাকার নিচে বেচা যায় না, কারণ পাইকারি 50 টাকা কেজি গেছে। গাজর 50 টাকা কেজি, এখনো করলা 60 টাকা 70 টাকা কেজি। শীতের দিনে শাকসবজি এত দাম বেড়ে খাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। মধ্যস্বত্বভোগীদের কারণেই আসলে দাম বাড়ে, এবং যারা বিক্রেতা তারা নিজেরাই দাম বাড়ায় দেয়। বিক্রেতারা বলছেন, বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হয়, দাম বেশি। আগে সবজি তো আর মনে করেন সব নষ্ট হয়ে গেছে, এই জন্য প্রতিটা সবজির দাম বেশি। 1 কেজি সবজিতে 20 টাকা 15 টাকা 30 টাকা পর্যন্ত বেশি আছে। চালের বাজারেও সুখবর নেই। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা বাড়ছে। আপনার মিনিকেট 28, তারপর হলো আপনার পাইজাম, তারপর মোটা চাউল। মসুরের ডালের দামও বেড়েছে কেজিতে 10 টাকা। দেশি মসুর ছিল 100 টাকা, এখন 110 টাকা। জিরা ছিল আপনার 300 টাকা, এখন 340 টাকা কেজি জিরা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন। ব্রয়লারের কেজি 180 থেকে 190 টাকা, আর কক মুরগির কেজি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহ 300 টাকা কেজি বেচতেছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চারিদিকে তখন যুদ্ধের দামামা। খোলা ট্রাকে হারমোনি আর ঢোলের সঙ্গে বাজে কণ্ঠ, বাজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। মুক্তিযুদ্ধে মুক্তির সে গান এখনো অনন্য, প্রাণ শক্তি যোগায় নবপ্রাণে। মুশফিকা নাজনীনের রিপোর্ট। পাঞ্জাবির জুলুম ছেড়ো লাগিয়াই আমি পরদেশী হইনু। সঙ্গীত শিল্পী শাহিন সামাদের বয়স তখন প্রায় 18। পাকিস্তানি গণহত্যায় আক্রান্ত দেশ, হাতে অস্ত্র নেই, তাতে কি, গলায় গান তো আছে শাহিন সামাদের। অতঃপর তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া কণ্ঠযোদ্ধারা ছুটে বেরিয়েছেন, কখনো শরণার্থী শিবিরে, কখনো মুক্তাঞ্চলে। অনেক কষ্ট ছিল, যাই হোক তখন কিন্তু কষ্টটাকে কষ্ট মনে করি নাই। আমাদের মধ্যে দেশকে স্বাধীন করার জন্য যে একটা কি বলবো মানে শক্তি, সাহস, আত্মবিশ্বাস সে সময় কিন্তু ভীষণভাবে অটুট ছিল। ট্রাকে ছিলেন মাহমুদুর রহমান বেনু, বিপুল ভট্টাচার্য, দেবব্রত চৌধুরী, স্বপন চৌধুরী, শারমিন মুর্শেদ, নাইলা খান, লুবনা মারিয়াম, তারেক আলী, দুলাল চন্দ্র শীল সহ অনেকে। সংস্কৃতিকর্মী সঞ্জিদা খাতুন ও ওহাইদুল হকের নেতৃত্বে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এই গানের দলটির প্রবর্তক। শাহিন সামাদ বলেন, পুরো নভেম্বর মাস তারা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। ওখানে আমরা তাদের সামনে গান গেয়েছি, তারপরে তাদের মনের মধ্যে শক্তি জুগিয়েছি। সে সময় মার্কিন তরুণ নাগরিক লিয়াল লেভিন তাদের সঙ্গে যুক্ত হন। 6 সপ্তাহ ধরে তিনি শুটিং করেছিলেন। লিয়াল লেভিন আমাদের কাছে আসলেন, তখন উনি বললেন যে আমি কোনো ডিস্টার্ব করব না, কাউকে কিছু করব না, আপনারা ট্রাকে আপনাদের মতনই যাবেন, আমি শুধু আমার নিজের গাড়ি নিয়ে আমি খালি ছবি তুলব। তাদের গাওয়া গানগুলি মুক্তির গান চলচ্চিত্রে আকার পেতে সময় লাগে দীর্ঘ 24 বছর। সব কাজ শেষ হওয়ার পরেও বাংলাদেশের সেন্সর পেতে সময় লাগে প্রায় 12 বছর। ফুটেজ কিন্তু উনি তুলেছিলেন প্রায় 30 ঘন্টা। তারপরে তারেক নিজের অনেক কিছু মানে বিক্রি টিক্রি করে যতটুকুই পেরেছে, ওই 1 ঘন্টা 40 মিনিট এই যে মুক্তির গান সে করল। সব ষড়যন্ত্র কাটিয়ে 1995 সালে পাবলিক লাইব্রেরিতে প্রথম প্রদর্শিত হয় মুক্তির গান। এই 20-25 বছর পরে তারা জানলো যে আমরা কণ্ঠযোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা শিল্পীদের এই অসামান্য দলিল যত্ন করে রাখায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লিয়াল লেভিন 2012 সালে পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। মুক্তিযুদ্ধ বাঙালি চেতনার এক আলোকসূর্য।
লাখো কোটি কণ্ঠে আজও বেজে চলে কণ্ঠযোদ্ধাদের সেদিনের অম্লান আহ্বান, মুক্তির গান। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। একটি ট্যাবলেট খেলেই 1 মাস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার এমন একটি ওষুধ উদ্ভাবনের সাফল্যের কাছাকাছি কয়েকজন গবেষক, যার নেতৃত্বে বাংলাদেশি তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেই নিয়মিত ইনসুলিন অথবা ওষুধ গ্রহণ করেন। এতে স্বল্প সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস। তবে দীর্ঘদিন এবং মাত্রাতিরিক্ত ইনসুলিন ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। তাই ইনসুলিনের পরিবর্তে কম মূল্যের মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছেন একদল বিজ্ঞানী, যার নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়ার তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। কোরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ট্রান্সপোর্টেশন, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হ্যানিয়াং ইউনিভার্সিটিতে পরিচালিত হচ্ছে এই গবেষণা। এই 3 বিশ্ববিদ্যালয়ের 9 জন বিজ্ঞানী গবেষণায় যুক্ত রয়েছেন। তারা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত 3 জাতের ইঁদুর ও বানরের ওপর ওষুধটি প্রয়োগ করে সফলতা মিলেছে। তাই এখন ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর অনুমোদনের অপেক্ষায় তারা। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ এবং প্রত্যাশিত ফল মিললে ওষুধটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রত্যাশা গবেষকদের। জিন থেরাপি এবং ন্যানোটেকনোলজির সমন্বয়ে এমন একটি মৌখিক প্রতিষেধক আবিষ্কার করেছি যেটা ডায়াবেটিস চিকিৎসায় হবে খুবই ফলপ্রসূ। ওষুধটির মূল্য হবে খুবই কম। এটি পাউডার করে অথবা তরল আকারেও সেবন সম্ভব। মাসে মাত্র একটি ট্যাবলেটে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। এটি প্রচলিত ওষুধের চেয়ে 18 গুণ বেশি কার্যকর। আমাদের এই প্রতিষেধকটা গ্রহণ করার পর একজন রোগীর শরীরেও ঠিক তেমনিভাবে ইনসুলিন তৈরি হবে। সুতরাং বাইরে থেকে ইনসুলিনের ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এদিকে শাতিলের এই গবেষণায় খুশি স্বজন ও এলাকাবাসী। ওষুধের ফর্মুলা প্রস্তুতি, তার যে অবদান, আল্লাহ পাক তার দিয়ে এটা করিয়ে নিলেন। আমি বাবা হিসাবে আসলে গর্বিত। আমার এই ইনসুলিন পুরানো কষ্টকর, সে মনে হয় এই জন্য এই ডায়াবেটিস মেডিসিন তৈরির জন্য আগ্রহী। নতুন কিছু আবিষ্কারের মন মানসিকতা ছিল তার। ক্লাস চলাকালীন সময় বিভিন্ন প্রশ্নগুলি করতে চাইতো বা জানতে চাইতো, যেগুলির মধ্যে গবেষণামূলক বা চিন্তামূলক অনেক তথ্য বেরিয়ে আসতো। শাতিল শাহরিয়ার সে যেটা আবিষ্কার করেছে এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শাতিল শাহরিয়ার বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লেখাপড়া করছেন। তার আশা, তাদের এই উদ্ভাবন ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বকুলের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। তখন আমাদের উঠতি বয়স, আমরা ভালো করে জানতাম যে আমাদের দেশ স্বাধীন হওয়ার দরকার আছে। আমরা সাতক্ষীরা শহরে 12-13 জন আমাদের সঙ্গী যারা আমরা ভারতে যাই। তকিপুর থেকে আমরা বিহার চাকুলিয়া ট্রেনিংয়ে যাই। ওখানে 35 দিন ট্রেনিং হওয়ার পরে আমরা ফিরে এসে দেশের ভেতরে অপারেশন করি। একটা গ্রুপ আমরা সম্মিলিতভাবে ছিলাম। আমরা থাকতাম সাতক্ষীরা থেকে 6-7 কিলোমাইল দূরে ঘোড়ায় আমাদের অবস্থান ছিল। ঘোড়ার থেকে বকচারা পর্যন্ত এ লাইনে পাঞ্জাবিরা ঢুকতো না, আমরা ওই লাইনটা কভার করতাম। আমাদের হাতে 2টো টাইম বোম আসে। প্রথমে সাতক্ষীরা ভিতরে আসি, এসপি বাংলোর পাশ দিয়ে আমরা রাস্তা ক্রস করে আমরা পলাশপল্লির ভিতরে ঢুকি। আমরা প্রথমেই চিন্তা ভাবনা করি যে পাঞ্জাবিরা ওরা অ্যান্টি পার্সোনাল একটা মাইন্ড আছে, ওরা ওই মাইন্ডটা কোথাও পুঁতে রাখছে কিনা। যে যার মতন পজিশন নিয়ে 3-4 জন পারদের রুমের ভিতরে ঢুকে দেখা যায় যে একটা থাম্বার পরে একটা লোহার প্লেট বসানো, প্লেটের পরে গোল মেশিন, লম্বা মেশিন, পরপর 7টা মেশিন সাজানো।
তখন এধারে 3টি মেশিন বাদ দিয়ে থাম্বা এবং প্লেট, ওই যে মাঝখানে যে ফাঁকটা পাই, ফাঁকের ভিতরে একটা টাইম বম ঢোকাই, ও পাশ থেকে 3টে বাদ দিয়ে ফাঁকের ভিতরে একটা টাইম বম ঢোকাই। 2টো টাইম বম আমরা পিন আপ করে আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে যাই। গিয়ে আমরা যখন পলাশপোল, ওই কনক পার্ক যেটা এখন বর্তমানে স্টেডিয়াম, ওখানে একটা ফায়ার গ্রাউন্ড ছিল, আমরা ফায়ার গ্রাউন্ডের ওখানে যাই। ধমধম করে 2টো শব্দ হয়, একবার পিছনে তাকায় দেখি সমস্ত শহরটা একদম নীল হয়ে গেছে। তখন আমরা ওখান থেকে দ্রুত রাস্তা ক্রস করে বিল দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাই। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ভোলায় নির্বাচনী সহিংসতায় 50 জন আহত, আওয়ামী লীগ অফিস ভাঙচুর। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নৌকা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। নৌকার সাথে বেইমানি করা যাবে না, একথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুর কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় গোলাপ আরও বলেন, তলাবিহীন ঝুড়ি এই বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বের নেতাদের মুখে বাংলাদেশের উন্নয়নের জয়গাথা। এটা শেখ হাসিনার দেশপ্রেমের জন্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আব্দুস সোবহান গোলাপ। নৌকা মিন্স শেখ হাসিনা, নৌকা মিন্স আওয়ামী লীগ। আদর্শ নৌকা সাথে বেইমানি করা যাবে না। তাহলে আপনি মনের সাথে বেইমানি করছেন, হৃদয়ের সাথে বেইমানি করছেন। আদর্শিক শেখ হাসিনার নেতৃত্বে আমরা চলছি, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, এটার সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ভোলায় নির্বাচনী সহিংসতায় 50 জন আহত হয়েছে। এই সময় ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। সকালে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে প্রতিপক্ষ। এ সময় উভয় পক্ষের 50 জন আহত হয়। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় সংঘর্ষে আরও 10 জন আহত হয়। এদিকে নোয়াখালী নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে 5 জন। শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে শীতজনিত রোগবালাই। 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ সকালেও তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতের চরম দুর্ভোগে পড়েছে জেলার 5 উপজেলার নিম্ন আয়ের মানুষ। রংপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট আর ডায়রিয়া। হিলিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুর মানুষ। কুড়িগ্রামে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঢাকা উত্তর সিটি আয়োজিত জমকালো আয়োজনে শুরু হয়েছে ডিএনসিসি মেয়র কাপ। ক্রিকেট, ফুটবল ও ভলিবলে 54টি দল, সেই সাথে 18টি সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নিচ্ছে। আর্মি স্টেডিয়ামে ফুটবলের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দ্বিতীয় মহিলা দাবা লীগ। 10টি দলের অংশগ্রহণে 10 রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। কোনো ফি ছাড়াই সব বয়সী মহিলা ও বালিকা খেলোয়াড়দের অংশগ্রহণে এই লীগের আয়োজন করা হয়। খেলা উদ্বোধন করেন দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন।
বাংলাদেশের স্বাধীনতার জন্য দেশপ্রেমিক খেলোয়াড়দের ভূমিকা ছিল অনস্বীকার্য। ক্রিকেট ও ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত ও তহবিল গঠনের জন্য কাজ করেছে তারা। মুক্তির বার্তা তুলে ধরা হয়েছে রাকিবুল হাসানের ক্রিকেট ব্যাট থেকে। সেই সব বিজয় চিহ্ন নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। আর এরই সাথে শেষ করছে সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা ৪১, দগ্ধ ৮০ জন, নিখোঁজ অর্ধশতাধিক। দালালের মাধ্যমে বিদেশে যাওয়া ঠিক নয়, বৈধ পথে সব ব্যবস্থা করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ৫০ বছরে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন, বদলে গেছে আঞ্চলিক অবকাঠামো। রাজধানীতে নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যাত্রীদের দুর্ভোগ, ছড়াচ্ছে বিভিন্ন রোগ। ওমিক্রন রোধে বাড়তি সতর্কতা, বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন দেশে বিধিনিষেধ জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।